আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা অটো সাইকেল শুরু করব। অটো সাইকেল শুরু করার আগে অটো সাইকেলের যে পুরাতন জিনিসগুলো যেগুলো আমরা পড়াইছি ওই জিনিসগুলো আবার একটু রিভিশন দিই, তারপর আমরা অঙ্ক শুরু করব। প্রথমে আমরা অটো সাইকেলের পিবি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করি, তারপর আমরা বাকি কাজে যাই। অটো সাইকেলের পিবি টিএস ডায়াগ্রামটা দেখতে এরকমের। পিবি টিএস ডায়াগ্রাম লাগবেই অঙ্ক করার জন্য, পিবি এবং টিএস ডায়াগ্রাম লাগবে আমাদের। পিবি ডায়াগ্রামটা দেখতে এরকমের। এদিকে ভলিউম, ওইদিকে প্রেসার, এদিকে টেম্পারেচার, আর এইদিকে হচ্ছে তোমার এন্ট্রপি। এদিকে হচ্ছে এস বা এন্ট্রপি, আর এদিকে হচ্ছে টি, এদিকে ভলিউম, আর এইদিকে হচ্ছে তোমার প্রেসার, তাই তো? আচ্ছা, অটো সাইকেলের পিবি ডায়াগ্রামটা হবে দেখতে এরকমের। প্রথমে দুইটা সোজা রেখা টানবো আমরা। এই যে একটা সোজা রেখা টানতেছি, দেখো এরকম একটা সোজা রেখা হচ্ছে এইরকম। আরেকটা সোজা রেখা কোথায় একবার নিচে না এই মাঝামাঝি থেকে? অনেকেই ভুল করে, কিন্তু এইটা আসলে এই যে এখান থেকে শুরু করবো, এই যে বরাবর থেকে আরেকটা সোজা রেখা দিবা। ওকে, তারপরে কি করবা? এই মাথা আর এই মাথা বাঁকা করে যোগ করে দিবা। তাহলে এই মাথার সাথে এই মাথা আমরা বাঁকা করে যোগ করে দিতেছি। আবার নিচের মাথার সাথে এই নিচের মাথা বাঁকা করে যোগ করে দাও। এটা হচ্ছে তোমার পিভি ডায়াগ্রাম। আমি মোটামুটি আঁকলাম আর কি। আর পিভি ডায়াগ্রামের নাম্বারিংটা হবে তোমার এখান থেকে, নাম্বারিংটা হবে তোমার এখান থেকে। এটা হবে 1, এটা 2, এটা 3 এবং এটা 4। এর চিহ্নগুলো এইভাবে আর কি, এর চিহ্নগুলো হয়েছে এইভাবে। এর চিহ্নগুলো এইভাবে। আচ্ছা, এখন টিএস ডায়াগ্রামটা হবে ওই এটার মতোই। এই যে দুইটা সোজা রেখা টানবো আমরা। এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, টিএস ডায়াগ্রাম কিভাবে হবে, পিবি ডায়াগ্রাম কিভাবে হবে। এই যে এরকম দুইটা রেখা টানলাম। এখন এই মাথার সাথে এই মাথা আমরা বাঁকা করে যোগ করে দিব। এই যে বাঁকা করে যোগ করে দিলাম। আর এই নিচের মাথার সাথে এই নিচের মাথা বাঁকা করে যোগ করে দাও। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। অনুরূপভাবে নাম্বারিং যদি করি আমরা, নাম্বারিং হবে তোমার এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এর চিহ্নগুলো এইভাবে, এর চিহ্নগুলো তোমার এইভাবে। ওকে, তাহলে পিবি এবং টিএস ডায়াগ্রাম আঁকা শেষ। এখন ঘটনা হয়েছে এই যে প্রসেসগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে একদম। যে 1 থেকে 2 কি প্রসেস, 1 থেকে 2 কি প্রসেস বলো দেখি। 1 থেকে 2 হয়েছে তোমার 1 থেকে 2, এই যে 1 থেকে 2 এটা হচ্ছে টেম্পারেচার বাড়ছে, এন্ট্রপি কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট। এন্ট্রপি কনস্ট্যান্ট থাকলে এটা অ্যাডিবেটিক প্রসেস। তাহলে 1 থেকে 2 হয়েছে অ্যাডিবেটিক প্রসেস। আমি লিখি দেখো, 1 থেকে 2, 1 থেকে 2 হয়েছে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক এটা হচ্ছে কম্প্রেশন, ভলিউম কমছে। এটা হচ্ছে এখান থেকে এখানে গেছে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। ঠিক আছে? আচ্ছা, 2 থেকে 3 দেখো তো কি? 2 থেকে 3 হয়েছে, 2 থেকে 3 হয়েছে প্রেসার বাড়ছে। এখান থেকে 2 থেকে 3 গেছে, প্রেসার বাড়ছে। তাহলে ভলিউম কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আচ্ছা, 3 থেকে 4 দেখো, এই যে 3 থেকে 4, এই 3 থেকে 4 কি বলো দেখি? 3 থেকে 4 তো এক্সপানশন হচ্ছে, তাই না? কিন্তু কি প্রসেস এটা? 3 থেকে 4 সোজা রাখা হয়েছে, এখানে টেম্পারেচার কমছে। 3 থেকে 4 আসতেছে, টেম্পারেচার কমছে, তার মানে এন্ট্রপি কনস্ট্যান্ট। এন্ট্রপি কনস্ট্যান্ট অ্যাডিবেটিক প্রসেস। অ্যাডিবেটিক অথবা আরেকটা নাম আছে কিন্তু আইসেন্ট্রপিক, অ্যাডিয়াবেটিক। এটা হবে এক্সপানশন প্রসেস, এক্সপানশন প্রসেস, অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস। আর 4 থেকে 1 কি হবে?
4 থেকে 1 হবে তোমার, এই যে 4 থেকে 1 আসছে, 4 থেকে আসছে কি প্রেসার কমছে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, এই প্রসেসগুলো তোমার মুখস্থ রাখতে হবে, প্রসেসগুলো তোমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের যে এইটা আঁকছি এটা হচ্ছে অটো সাইকেলের, তাই না? আমরা গত ক্লাসে করছিলাম কার্নোট সাইকেলের। কার্নোট সাইকেল অনুসারে কিন্তু বাস্তবে কোনো মানে নাই, বাস্তবে প্রয়োগ নাই কার্নোট সাইকেলের, শুধু থিওরিটিক্যালি। কার্নোট সাইকেলের বাস্তবে কোনো প্রয়োগ নাই, এটা থিওরিটিক্যালি। কিন্তু অটো সাইকেলের দ্বারা অটো ইঞ্জিন তৈরি করা হয়েছে। আমাদের এই যে পেট্রোল ইঞ্জিন যেটা চলে, ছোটো ছোটো টেম্পো যেগুলো পেট্রোল ইঞ্জিনে চলে, প্রাইভেট কার, এগুলো কিন্তু কি অটো সাইকেলের উপরে কাজ করে। হ্যাঁ, অটো সাইকেলের উপর কীভাবে কাজ করে এটা আমি একটা পিস্টন এবং সিলিন্ডার রেখে নিয়ে আসি, তারপর তোমার বোঝাই দিচ্ছি। মানে কীভাবে অটো সাইকেলের মানে এটা এই অনুসারে কীভাবে একটা ইঞ্জিন তৈরি করছে, তার নাম হচ্ছে অটো ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন। তা আমি একটা পিস্টন এবং সিলিন্ডার নিয়ে আসি ইঞ্জিনের, তারপরে ওই ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার কীভাবে কাজ করে ওইটা আমরা দেখব। আমরা ডাইকে নিয়ে আসতেছি একটু বিরতিতে যে আমরা পিস্টন এবং একটা সিলিন্ডার রাখছি, দেখো ওই সাইকেলের সাথে মিল রেখে। তো আমরা এই পিস্টন সিলিন্ডারের ভিতরে আসলে ওই ভলিউমটা কোনটা এটা আমরা একটু দেখবো। এখন একটু আমরা এখান থেকে একটা ডটেড লাইন টানি, এই যে এখান থেকে একটা ডটেড লাইন টানতেছি, দেখো আচ্ছা না ধরো এখান থেকে যদি আমি একটা ডটেড লাইন টানি, ডটেড লাইনটা হবে দেখতে এরকম, এখান থেকে সোজা আসবে, তাই না? আচ্ছা, আর এখান থেকে যে একটা ডটেড লাইন টানি, এই যে এখানে এই যে সোজা আসবে, দেখো এই তো আমরা একটা ডটেড লাইন টেনে নিলাম, যে এই সোজা একটা ডটেড লাইন টেনে নিলাম। তার মানে আমরা বলতে পারি যে এই এখান থেকে এইটুকু হয়েছে। আমি যদি আঁকি, দেখো দাঁড়াও, আমি এখান থেকে এই যে এইটুকু হয়েছে তোমার V2 অথবা V3, আর এখান থেকে যে এইটুকু টোটালটুকু এটা হচ্ছে V1। এটা বুঝতে হবে এটা V1 কিভাবে হইলো। তার মানে এটা হচ্ছে তোমার V1 আর এটা হচ্ছে তোমার V2, বুঝতে পারছি? একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে কি V2। আচ্ছা, তার মানে এখান থেকে আমি যদি ভলিউম চিন্তা করতে বলি, ভলিউম কোনটা, এই যে V1টা হয়েছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর V2 মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ভলিউম আর এখান থেকে হয়েছে এই পর্যন্ত একটা ভলিউম, তাই না? আমার সিলিন্ডারের ভিতরে পিস্টনটা কিভাবে যাতায়াত করে একটু দেখে আসি। হ্যাঁ, তারপরে আমরা আসতেছি এখানে। সিলিন্ডারের ভিতরে পিস্টনটা ঠিক এইভাবে যাতায়াত করে। সিলিন্ডারটা প্রথমে থাকবে এখানে তোমার, সরি, আমাদের সিলিন্ডারটা প্রথমে থাকবে এই পজিশনে, এই পজিশনে থাকবে সিলিন্ডারটা। এই পজিশন থেকে সে এদিকে যাবে, মানে একে থেকে সে দুইয়ের দিকে রওনা দিছে। দেখো একে থেকে সে দুইয়ের দিকে রওনা দিছে, তার মানে সিলিন্ডারের ভিতরে যে বাতাসটা ছিল, বাতাসটা কিন্তু চাপ করতেছে, কমপ্রেসড হইতেছে, তাই না? এটার নাম হচ্ছে কম্প্রেশন, এটার নাম কি কম্প্রেশন। তার মানে সিলিন্ডারটা বর্তমানে এখানে ছিল, এখান থেকে এদিকে আসছে, দেখো এদিকে আস্তে আস্তে বাতাস সিলিন্ডারের ভিতরে বাতাসটা কমপ্রেসড হইতেছে, ঠিক আছে? এখন এখন আমাদের সিলিন্ডারটা পিস্টনের পজিশন আছে কতটুকু, দুইয়ে আছে, দুইয়ে এসে পিস্টনটা থেমে থাকবে, দুইয়ে এসে পিস্টনটা থেমে থাকবে, ভলিউম বাড়বেও না কমবেও না, ভলিউম বাড়বেও না কমবেও না। তো 2 থেকে আবার 3-এ যাবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। এটা কোন প্রসেস এটা? না না, প্রেসার বাড়বে 2 থেকে 3-এ। কি বাড়বে শুধু দেখো তো ডায়াগ্রামের উপরে, দেখো 2 থেকে 3 কি বাড়বে, এই যে এখানে দেখো, এই যে 2 থেকে 3-এ যে বাড়তেছে, 1 থেকে 2 আসছে বর্তমানে সিলিন্ডারটা এখানে, পিস্টনটা এখানে আছে,
তার মানে 1 থেকে এই যে এই রেখা হচ্ছে 1 এর রেখা, আর এখান থেকে এই সবুজ রেখাটা হচ্ছে 2 এর রেখা। তাহলে 1 থেকে 2 আসছে, কমপ্রেসড হয়েছে, তাই না? এখন 2 থেকে 3 এ যাবে, কিন্তু কোনো বাড়বে না, ভলিউম কমবে না, বাড়বে না, কিন্তু প্রেসার বাড়বে। মানে একটা বিশেষ পদ্ধতি, এখানে যেহেতু চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরে এখানে প্রেসার কেন বাড়বে? প্রেসার বাড়বে কারণ হলো এখানে জ্বালানিগুলা প্রজ্বলন ঘটবে। এখন কি করবে বলো দেখি? ভিতরে যে আমরা ইঞ্জিন চালানোর জন্য যে ফুয়েল দিব, ফুয়েলটার ভিতরে আগুন ধরবে। আগুন ধরলে এখানে প্রেসার বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, প্রেসারও বেড়ে যাবে। তখন প্রেসার বাড়তে বাড়তে কোথায় যাবে? 2 থেকে 3 এ যাবে। তাহলে এখানে পিস্টনটা কোথা থেকে কোথায় আসছে? 1 থেকে 2 আসছে। 2 আসার পরে এখানে আগুন ধরে যাবে, এখানে আগুন ধরে যাবে। আগুন ধরলে শুধু তার প্রেসার বাড়বে। তাহলে 3 থেকে 2 থেকে যে 3 এ গেছে, শুধু প্রেসার বাড়ছে, তাই না? তার মানে এই 2 থেকে 3 এর ভিতরে আগুন ধরবে, মানে ফুয়েলটা জ্বলবে বা হিট তৈরি করবে। এখানে কি তৈরি করবে? হিট তৈরি করবে। মানে 2 থেকে 3 এর ভিতরে হিট তৈরি হবে। 1 থেকে 2 এর ভিতরে কোনো হিট হবে না। কেন বলো তো দেখি? 1 থেকে 2 এর ভিতরে কোনো হিট হবে না, কারণ 1 থেকে 2 এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। 1 থেকে 2 অ্যাডিবেটিক প্রসেস। অ্যাডিবেটিক প্রসেসে কোনো হিট হয় না, হিট তৈরি হয় না, হিট বের হয় না, হিটও ঢুকেও না। কিন্তু 2 থেকে 3 এর ভিতরে কিন্তু হিট ঢুকবে সিলিন্ডারের ভিতরে। কিভাবে হিট ঢুকবে? এখানে যে জ্বালানি ঢুকবে, জ্বালানির মধ্যে আগুন ধরে যাবে স্পার্ক প্লাগের মাধ্যমে। এখন কি হবে দেখো? এখন সে আবার 3 থেকে 4 এ যাবে। 3 থেকে 4 এ যাবে মানে হচ্ছে পিস্টনটা আবার এই পিছনের দিকে যাবে, যেরকম মানে আগুন জ্বলে আগুন একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে আবার সে কোথায় যাবে? এখানে যাবে। ঠিক আছে? এখানে আসার পরে এই এখন আসছে কোন পজিশনে? 4 নম্বর পজিশনে আসছে। 4 নম্বর পজিশনে আসার ফলে এইটা ভলিউম আর বাড়বে না, কিন্তু প্রেসার কমতে থাকবে। 4 নাম্বার থেকে যখন এখানে 1 এ আসবে, তখন তার ভলিউম আর কমবে না বা বাড়বে না, কিন্তু তার কি হবে? প্রেসার কমতে থাকবে। দেখো এই 4 থেকে 1 আসছে, প্রেসার কমছে না? প্রেসার কেন কমবে? কারণ এখানে যে পুরা গ্যাসটা আছে, এই পুরা গ্যাসটা ওই এক্সস্ট একটা ভালভ আছে, ওখান থেকে বেরিয়ে যাবে। যখন এখান থেকে সবকিছু বেরিয়ে যাবে, তখন তার প্রেসার আস্তে আস্তে কি কমতে থাকবে। তার মানে 1 থেকে যখন 2 এ গেছে, 1 থেকে যখন 2 এ গেছে, তখন সে শুধু প্রেসার বাড়ছে। কিন্তু 2 থেকে যখন 3 এ যাবে, তখন এখান থেকে এই প্রসেসগুলোর মধ্যে একটা হিট ঢুকবে, একটা হিট ঢুকবে। আবার 3 থেকে কেন 4 এ যাবে সে? কারণ এখানে যে হিটটা তৈরি হয়েছিল, হিটটা কি করবে? পিস্টনটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে 3 থেকে 4 এ নিয়ে যাবে। 4 নম্বর পজিশনে এসে পিস্টনটা কি থাকবে? এইভাবেই থাকবে। কিন্তু 4 থেকে যখন 1 এ যাবে, তখন প্রেসার কমবে। প্রেসার কেন কমবে? কারণ এখানে এই যে হিটটা তৈরি হয়েছিল, এই হিটটার কিছু অংশ এটাকে ধাক্কা দিছে, পিস্টনকে ধাক্কা দিছে, আর কিছু অংশ এদিক দিয়ে বের হয়ে যাবে। কিছু অংশ কি হবে? ওই একজাস্ট গ্যাস যেটা হিসেবে বের হয়ে যাবে। তার মানে 4 থেকে 1 এর মধ্যে প্রেসার কমবে, প্রেসার কমবে, এবং কিছু তাপ এখান থেকে বের হয়ে যাবে, কিছু তাপ এখান থেকে বের হয়ে যাবে। আমি প্রসেসটা আবার একটু দেখি, যে প্রসেসটা ঠিক এরকম ভাবে কাজ করবে। পিস্টনটা বর্তমানে এখানে আছে, এখান থেকে কোথায় যাবে? কমপ্রেসড হয়ে এখানে আসবে, এখানে এসে থামবে। থামার পরে এখানে আগুন ধরবে, আগুন ধরলে প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে সে 2 থেকে প্রসেসটা 3 এ যাবে। 3 এ যখন যাবে, তখন ওই আগুনটা কি করে? একটা ধাক্কা দিবে, পিস্টনটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে পিস্টনটাকে কোথায় নিয়ে আসবে? এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে প্রেসার কমতে থাকবে, 4 থেকে 1 এ আসবে। এখানে নিয়ে আসার পরে এই 4 থেকে আবার 1 এ আসবে। 1 এ আসলে প্রেসার কমবে। প্রেসার কেন কমবে? কারণ যেখানে এখানে যে হিটটা তৈরি হয়েছিল, হিটটা কিছু অংশ এই পিস্টনটাকে ধাক্কা দিছে, আর কিছু অংশ এই দিক থেকে বের হয়ে যাবে। যদি কোনো সিস্টেম থেকে হিট বের হয়ে যায়, তাহলে প্রেসার কমবে, আর যদি হিট ঢুকে তাহলে প্রেসার বাড়বে। বুঝতে পারছি? তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, যে আমাদের এই প্রসেসটা দিয়ে হিট ঢুকবে, এই যে এখান থেকে হিট ঢুকবে। আমি দেখতেছি, দেখো লেখা দেখতেছি, এখান দিয়ে তোমার হিট ঢুকবে, আর এখান থেকে তোমার হিট বের হয়ে যাবে। বুঝতে পারছো? এই প্রসেস দিয়ে তোমার হিট ঢুকবে, আবার এখান থেকে কি হবে? হিট বের হয়ে যাবে। ঠিক আছে? যে হিটটা ঢুকবে, ওই হিটের পরিমাণ দিলাম আমি Q1, ওই হিটের নাম দিলাম Q1, আর যে হিটটা বের হয়ে যাবে তার নাম দিলাম আমরা Q2। যে হিটটা ঢুকবে তার নাম দিছি Q1, আর যে হিটটা বের হয়ে যাবে তার নাম হচ্ছে কি? Q2। তার মানে
এখানে একটা জিনিস মুখস্থ করতে পারো তোমরা, যে যে কোনো সাইকেলে বা যে কোনো সাইকেলে সোজা রেখা দিয়ে তাপ ঢুকবে, সোজা রেখা দিয়ে বের হয়ে যাবে। এই যে বাঁকা রেখা 3 থেকে 4, এখান থেকে কোনো হিট ঢুকবেও না, বেরোবেও না। এই যে একটা বাঁকা রেখা, এখান থেকে হিট ঢুকবেও না, এই প্রসেসে হিট ঢুকবেও না, বেরোবে না, কারণ এই প্রসেসটা অ্যাডিবেটিক, এইটাও অ্যাডিবেটিক, উপরেরটাও অ্যাডিবেটিক, নিচেরটাও অ্যাডিবেটিক। তাহলে হিট ঢুকবে কোন দিক দিয়ে? 2 থেকে 3-এর ভিতর দিয়ে। আচ্ছা, হিট যে ঢুকবে কোন প্রসেসে ঢুকবে? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে। আবার হিট যে বেরোবে এটা কোন প্রসেসে বেরোবে? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে। তার মানে 2 থেকে 3 হয়েছে কনস্ট্যান্ট ভলিউম, 4 থেকে 1 হয়েছে কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে হিট ঢুকবে, কনস্ট্যান্ট ভলিউমে হিট বেরোবে। হিট বেশি ঢুকবে, কম বেরোবে, কিন্তু ঢুকবে বেশি, কম বেরোবে। কেন? যে হিটটা তৈরি করছে, যে হিটটা ঢুকছিল, ওই হিটটা কিন্তু কিছু অংশ কাজে পরিণত হয়েছে, আর বাকি অংশটুকু বেরিয়ে যাবে দিক দিয়ে। মানে যে হিটটা ফুয়েল জ্বালানির কারণে, যেখানে ফুয়েল যে জ্বলছে সিস্টেমের ভিতরে, জ্বালানির ভিতরে আগুন ধরছে, আগুন ধরার কারণে যে হিটটা তৈরি হয়েছে, ওই হিটের কিছু অংশ পিস্টনটাকে ধাক্কা দিবে, এই যে পিস্টনটাকে ধাক্কা দিবে, আর বাকি অংশটা কি করে বেরিয়ে যাবে। তার মানে হিট ঢুকবে বেশি, বেরোবে কম। বুঝতে পারছি? এখন তোমরা আমাকে একটু বলো যে এখানে কম্প্রেশনের রেখা কোনটা? এটা ক্লিয়ারলি বলতে হবে, কম্প্রেশনের রেখা কোনটা। কম্প্রেশনের রেখা অবশ্যই 1 থেকে 2, এটা কম্প্রেশন। আমি যদি বলি এক্সপানশনের রেখা কোনটা? 3 থেকে 4। আমি আর একটু স্পেসিফিক ভাবে বলি, আমি যদি বলি অ্যাডিবেটিক কম্প্রেশন রেখা কোনটা? 1 থেকে 2। আমি যদি বলি অ্যাডিবেটিক এক্সপানশন রেখা কোনটা? 3 থেকে 4। ঠিক আছে? আচ্ছা, অ্যাডিবেটিকের কিন্তু আরেকটা নাম আছে, আইসেন্ট্রপিক। এখন যদি আমাকে প্রশ্ন করি যে আইসেন্ট্রপিক এক্সপানশনের রেখা কোনটা? অ্যাডিবেটিক না, আইসেন্ট্রপিক এক্সপানশন এই যেটা 3 থেকে 4, আইসেন্ট্রপিক এক্সপানশন, ভলিউম বাড়ছে। আমি যদি বলি আইসেন্ট্রপিক কম্প্রেশনের রেখা কোনটা? 1 থেকে 2, ভলিউম কমছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একে একটা ভলিউম আছে। আমরা কম্প্রেশনের রেখাটা দেখো একটু, কম্প্রেশনের রেখা আমি লিখতেছি, দেখো এটা কম্প্রেশনের রেখাটা একটু দেখো, খেয়াল করো। কম্প্রেশন কি? কম্প্রেশন এটা আমি জানি, এটাও জানি। কম্প্রেশন মানে কোন কম্প্রেশন? অ্যাডিবেটিক কম্প্রেশন। কম্প্রেশনের রেখা থেকে, এই যে কম্প্রেশনের যে রেখাটা আছে, এখানে শুরুতে একটা ভলিউম আছে, এটা হচ্ছে ভলিউম V1, আর শেষে একটা ভলিউম আছে, এটা হচ্ছে ভলিউম V2। এই দুইটা ভলিউমটা যদি একটা ভলিউমটা একটা ভলিউম ভাগ দিয়ে একটা রেশিও পাওয়া যাবে। এই দুইটা ভলিউমকে একটা ভলিউম যদি একটা ভলিউম দিয়ে ভাগ দেয়, তাহলে একটা রেশিও পাওয়া যাবে। কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে যে কোনো ধরনের রেশিওটা অবশ্যই একের সাথে বড় হবে। তাহলে রেশিও বানাইতে গেলে আমি যদি রেশিও বানাই, এটারে রেশিও আর ইজিক্যাল টু হবে বড় ভাগ ছোট দিতে হবে, বড় ভলিউম ভাগ ছোট ভলিউম দিতে হবে। আমি যদি বলি রেশিও বানাও, রেশিও বানাইতে গেলে এটা হবে বড় ভাগ ছোট। বড় কোনটা বলো দেখি? V1। আর ছোট কোনটা? V2। এই যে রেশিও, এই রেশিওটার নাম হচ্ছে কম্প্রেশন রেশিও। কেন কম্প্রেশন রেশিও? কারণ কম্প্রেশনের রেখা থেকে এটা বের করছি, কম্প্রেশনের রেখা থেকে একটা কম্প্রেশন রেশিও বের করছি। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের এই যে পিস্টনের মুভিংটা আবার একটু দেখি, আমরা আবার একটু দেখি। দেখো, পিস্টনটা এখান থেকে মুভ করা শুরু করবে, এই যে এখান থেকে মুভ করা শুরু করবে, তাই না? এখান থেকে মুভ করা শুরু করবে, এখানে এসে থামবে, আবার এখান থেকে এখানে আসবে, তাই না? এই যে দৈর্ঘ্যটা, মানে পিস্টনের ভিতরে, সিলিন্ডারের ভিতরে যে দৈর্ঘ্য বরাবর পিস্টনটা যাতায়াত করে, এই দেখো যে দৈর্ঘ্য বরাবর যাতায়াত করে, যে দৈর্ঘ্যটা যাতায়াত করে তাকে বলা হয় স্ট্রোক দৈর্ঘ্য। এই পিস্টনটা কিন্তু ভিতরে যায় না, ভিতরে কিন্তু যায় না, এখানে কিন্তু যাবে না। এটা কন্ট্রোল সীমানা কতটুকু? এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত, এই যে দৈর্ঘ্য পিস্টনের সিলিন্ডারের ভিতরে যে দৈর্ঘ্য সে যাতায়াত করলো, এই দৈর্ঘ্যকে বলা হয় কি? স্ট্রোক দৈর্ঘ্য, তাই না? স্ট্রোক দৈর্ঘ্যের প্রকাশ করা হয় এল দ্বারা, স্ট্রোক লেংথ বলা হয় এটারে, এটা বলা হয় এল দ্বারা। এই যে আমি একটু এখানে লিখি, হ্যাঁ, এল, এটা হচ্ছে কি? এল মানে এখান থেকে একটু দৈর্ঘ্য হয়েছে এল। আচ্ছা, এই সিলিন্ডারটা কিন্তু তোমার একটা গোলাকার, মানে ব্যাস আছে, ওই সিলিন্ডারের ব্যাস হয়েছে তোমার ডি। তাহলে এল এবং ডি, এল হয়েছে দৈর্ঘ্য আর ব্যাস হয়েছে ডি। এখন আমি এই ব্যাসটা যদি এরিয়াতে পরিণত করি,
এই যে আমি পিস্টন সিলিন্ডারটার একটু বাইরে এঁকে দেখাই পিস্টন সিলিন্ডার আসলে দেখতে কিরকম। এই যে এই অংশটুকু আমি শুধু এই অংশটুকু আঁকবো, এটা না, এই অংশটুকু আঁকি তাহলে এরকম হবে। দেখো আমি একটু খাড়া করে আঁকি। এই যে অংশটা, এইটা হচ্ছে তোমার সেই ব্যাস দিয়ে যেটা বের করবা, যেটা এইটা হচ্ছে তোমার লেন্থ। এইটা হচ্ছে তোমার লেন্থ, এটা হচ্ছে লেন্থ। আর এইটা হচ্ছে তোমার, এই যে এইটা হচ্ছে তোমার এরিয়া, এই যে এরিয়াটা, এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, আমি কিন্তু পুরোটুকু নিতেছি না, সিলিন্ডারের পুরোটুকু নিতেছি না, সিলিন্ডার এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত মানে এল পর্যন্ত নিতেছি। এখন যদি আমি বলি এটার ভলিউম কত বা আয়তন কত, আয়তন ইজিক্যাল হবে এ ইন্টু এল, আয়তন ইজিক্যাল হবে এ ইন্টু এল, এবং ওইটারে আমরা বলবো ভি এস বলবো, স্ট্রোক আয়তন, স্ট্রোক ভলিউম। আমি যদি এখান থেকে টোটাল দৈর্ঘ্য নিতাম, এখান থেকে শুরু করে এখানে নিতাম, তাহলে বলতাম টোটাল ভলিউম। এই যে এখান থেকে শুরু করে এইটুকু যদি লেন্থ নিতাম তাহলে টোটাল লেন্থ নিলে টোটাল ভলিউম হতো, কিন্তু আমি টোটাল লেন্থ নেই, আমি নিছি কোনটুকু, এখান থেকে এইটুকু লেন্থ নিছি। তাহলে এইটুকু লেন্থ দিয়ে যে আয়তন হবে তাকে বলা হয় স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম ইজ ইকাল টু এ ইন্টু এল। স্ট্রোক ভলিউম মানে কি, এ ইন্টু এল। ওকে, আচ্ছা এর মান কত, এর মান হবে পাই ডি স্কয়ার ভাগ 4, পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। পারবা এরকম ভাবে ভলিউম বাই করতে? আমি কোন ভলিউমের কথা বলতেছি একটু মনে করে দেখো, ভলিউম হয়েছে এইটার কথা বলতেছি আমি, দেখো আমি দেখাচ্ছি এখানে, আমি যে ভলিউমের কথা বলতেছি এটা হয়েছে এইটা, এই যেটা ভিএস, এইটার কথা বলছি। এই যে এখান থেকে এটুকুর ভলিউম, এটা ভিএস, তাই না? আমি একটু পিস্টন মুভমেন্টটা আবার একটু দেখাই। হ্যাঁ, আমি পিস্টনের মুভমেন্টটা আবার একটু তোমাদের দেখাচ্ছি। পিস্টনের মুভমেন্টটা একটু দেখায় আবার। পিস্টনের মুভমেন্টটা হবে এরকম, দেখো এখান থেকে শুরু করে সে এইদিকে যাবে, এই যে এইদিকে যাবে, এখানে যাবে, তাই না? আবার এখানে আসবে, এখান থেকে শুরু করে এখানে যাবে, আবার এখানে যাবে, কিন্তু এই এরিয়াটাতে সে ঢুকবে না, এই এরিয়াতে ঢুকবে না, এই এরিয়াতে সে ঢুকবে না। তার যাতায়াতটা কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ, এই বিএস এর মধ্যেই। বিএস যতটুকু আছে, এই যে বিএস এইটুকুর ভিতরেই, মানে স্ট্রোক ভলিউমের ভিতরেই তার যাতায়াতটা, বুঝতে পারছো? কিন্তু এই অংশটাতে সে যাবে না, এই অংশটাতে সে যাবে না। এই জন্য এটার নাম হয়েছে ক্লিয়ার ভলিউম বা ক্লিয়ারেন্স ভলিউম। এটার নাম কি, ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা এইটারে, এই ভিটুরে আরেকটা নাম দিতে পারি, ভিটু সমান সমান আমরা লিখতে পারি, ভিটুর সমান সমান লিখতে পারি ভি সি বা ক্লিয়ারেন্স ভলিউম। আরেকটা নাম দিলাম আর কি, ক্লিয়ারেন্স ভলিউম। বুঝাইতে পারছি? ভিটোর আরেকটা নাম দিলাম, এটা কি ভিসি, ভিটোর আরেকটা নাম দিলাম ভিসি, মানে এই অংশটাকে ক্লিয়ার থাকবে, তার মানে এটা ভিসি। এটা হচ্ছে ভিএস, এই যে এখান থেকে এটুকু হচ্ছে ভিএস, আর এইটুকু হচ্ছে ভিসি বা ক্লিয়ারেন্স ভলিউম। আচ্ছা, আমরা কম্প্রেশন রেশিও বের করছিলাম, তাই না? আমরা এই এই যে কম্প্রেশন রেশিও বের করছি, এটার একটু অন্যভাবে লেখা যায়। দেখো লেখা যায় কিরকম, আমি লিখি। এই ভিওনের বদলে, ভিওনের বদলে আমি লিখতে পারি, ভিওনের বদলে লিখতে পারি ভিসি প্লাস ভিএস, লেখা যায়। আমি এক লাইন বেশি লিখি, একটু সংক্ষেপে লিখে ফেলছি, আমি এক লাইন বেশি লিখি। প্রথমে লেখা যায়, এই ভিওনের বদলে লেখা যায়, বা ভিওনের বদলে লেখা যায় ভি টু প্লাস ভিএস ভাগ ভি টু, লেখা যায়। এই যে এই ভি ওয়ান, এখান থেকে এটুকু ভি ওয়ান, ভি ওয়ান মানে ভি টু প্লাস বিএস, ভি টু প্লাস বিএস। এই যে ভি ওয়ানের বদলে আমি ভি টু প্লাস বিএস লিখছি, আর নিচে ভি টু লিখছি, তাই না? ভি ওয়ানের বদলে আমি ভি টু প্লাস বিএস। আচ্ছা, একটা কাজ করা যায় না এখন একটু, এই ভি টুর বদলে আমরা ভিসি লিখতে পারি না, ভিসি প্লাস বিএস, আর নিচে হবে কত, বিসি, বিসি প্লাস বিএস, নিচে হবে কি বিসি। এটা হচ্ছে কম্প্রেশন রেশিও, এটার নামই কি, কম্প্রেশন রেশিও। ওকে, আচ্ছা এখন আরেকটা কাজ করো,
যদি এটা লাগে না, আমি তারপরে একটু বোঝানোর জন্য একটু বেশি বোঝাইতেছি, কারণ একটু বেশি সময় নিয়ে বোঝাইলে বেসিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা করলাম এটা হচ্ছে কম্প্রেশনের রেখা থেকে, তাই না? মানে 1 থেকে 2 এর ভিতরে। আচ্ছা, এক্সপানশনের রেখা কোনটা? এটা না, 3 থেকে 4। তাহলে আমরা এক্সপানশন রেখা থেকে একটা জিনিস বানাই, দেখো। এক্সপানশন রেখা থেকে, এক্সপানশন রেখায় দুইটা ভলিউম আছে, দেখো। একটা আছে V3 আর একটা আছে V4। এই যে এখানে 4 এ একটা ভলিউম আছে, তাই না? তাহলে এক্সপানশন রেখায় দুইটা ভলিউম আছে, একটা হচ্ছে V3 আর একটা হচ্ছে কি V4। এই দুইটা থেকে একটা রেশিও বানানো যায়। রেশিও ইজ ইকাল টু, আমরা রেশিও বানাইতেছি বড় ভাগ ছোট। রেশিও সবসময় রেশিও কি হবে? বড় ভাগ ছোট। বড় কোনটা বলো দেখি? V4 বড়, তাহলে V4টা উপরে দিলাম আর নিচে দিলাম V3। এই যে রেশিও, এটার নাম হচ্ছে এক্সপানশন রেশিও। এটার নাম কি? এক্সপানশন রেশিও। যেহেতু এটা এক্সপানশন রেখা, এই জন্য নাম হচ্ছে এক্সপানশন রেশিও। যদি কম্প্রেশন রেখা হতো তাহলে আমরা লিখতাম কি? কম্প্রেশন রেশিও। তাহলে এটার নাম কি? এক্সপানশন রেশিও। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, যে V4 এবং V1 সমান সমান। এই যে V1 আর V4 সমান সমান, তাহলে V4 এর বদলে আমরা V1 লিখতে পারি। আবার দেখো, V3 আর V2 সমান সমান, V3 এর বদলে আমরা V2 লিখতে পারি। তাহলে এটা দেখো আবার কি হয়ে গেছে? এটা হয়ে গেছে তোমার কম্প্রেশন রেশিও হয়ে গেছে। তার মানে এখানে এক্সপানশন রেশিও যে মান, কম্প্রেশন রেশিও একই মান হবে। এই V1 ভাগ V2 মানে কি? কম্প্রেশন রেশিও না? তার মানে এখানে আমি বলতে পারি অটো সাইকেলের ক্ষেত্রে RC ইজ ইকাল টু RE, মানে কম্প্রেশন রেশিও এবং এক্সপানশন রেশিও সমান সমান। কম্প্রেশন রেশিও এবং এক্সপানশন রেশিও সমান সমান। ওকে, এখন অটো সাইকেলের আমরা সূত্র লিখব। মানে অটো সাইকেলের আমরা সূত্র লিখব। সূত্রগুলো হচ্ছে দেখতে এরকমের। প্রথমে আমরা দক্ষতার সূত্র লিখি। দক্ষতার সূত্র হচ্ছে এটা, এটা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হবে কি? টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম। এটা যদি আমি ডায়াগ্রাম থেকে নাম্বার দিয়ে লিখি তাহলে এরকম হবে, দেখো। এই যে দেখো তো, টি ম্যাক্সিমাম মান কত? এই T1, এই T3। টি ম্যাক্সিমাম মানে T3। টেম্পারেচার বেশি কোথায়? এই 3 নম্বর বিন্দুতে। তাহলে আমি লিখলাম T3। ডায়াগ্রাম অনুসারে যদি লিখি, ডায়াগ্রাম যা আঁকছি অনুসারে দেখি, T3 মাইনাস টি মিনিমাম কত? এই যে T1। আর নিচে কি হবে? টি ম্যাক্সিমাম মানে T3। মানে দুইটার একটা লিখলে হয়। তুমি তুমি যদি ডায়াগ্রাম আঁকো অঙ্কের সময়, তাহলে ডায়াগ্রাম দেখে এটা সূত্র লিখবা, T3 মাইনাস T1 ভাগ T3। বুঝতে পারছো? ডায়াগ্রাম তো আঁকতেই হবে অঙ্কের ভিতরে। তো ডায়াগ্রাম আঁকার ফলে সূত্রটা হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম বা টি ম্যাক্সিমাম লিখতে পারো, অথবা T3 মাইনাস T1 বা T3। এটা হলো দক্ষতার একটা সূত্র। আরেকটা সূত্র আছে, দক্ষতা ইজ ইকাল টু Q1 মাইনাস Q2 বা Q1। এই যে Q1 মাইনাস Q2 বা Q1, এই যে Q1 পাইছো? 2 থেকে 3 এর ভিতরে Q1 ঢুকবে, 4 থেকে 1 এর ভিতরে Q2 বেরোবে। Q1 মাইনাস Q2 বা Q1। এটার আবার লেখা যায় Q1 মাইনাস Q2 আমরা W লিখতে পারি না? W ভাগ কত? Q1। Q1 মাইনাস Q2 আমরা কি লিখতে পারি? W লিখতে পারি। কিরকম ভাবে দেখো আমি দেখাচ্ছি। এই যে আমরা ইঞ্জিনের যে সিমেট্রিক ডায়াগ্রাম আঁকছিলাম, দেখতে এরকম ছিল। আচ্ছা, এটা ছিল, এখানে ফুয়েল থাকতো। ফুয়েল থেকে কি ঢুকবে? এখানে তাপ ঢুকবে Q1, আর এখান থেকে একটা W বেরোবে। এটা হচ্ছে অটো ইঞ্জিন। অটো অটো ইঞ্জিন, এটার নাম কি? অটো ইঞ্জিন। তাহলে এখান থেকে ফুয়েল ঢুকবে, এখান থেকে ফুয়েল থেকে তাপ ঢুকবে, ঠিক আছে? আবার এখান থেকে কি হবে? তাপটা বেরোবে, এই যে এটা Q2। আর এখান থেকে আমরা কি পাবো? W পাবো। এটা কিন্তু সিঙ্ক, বাইরের বাতাস এটা, ঠিক আছে? আচ্ছা, তো অটো সাইকেলের আমরা এই সূত্রগুলো কিন্তু আগে আমরা কার্নোট সাইকেলে শিখছি, তাই না? এটা সব সাইকেলেই কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু অটো সাইকেলের একটা বিশেষ সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে এরকম, দেখো। এটা ইজ ইকাল টু, এটা মুখস্থ করবো, 1 মাইনাস 1 ভাগ RC। RC মানে কম্প্রেশন রেশিও, RC পাওয়ার গামা মাইনাস 1।
এই সূত্রটা তোমার নতুন আসলো এখানে, আগের সূত্রগুলো তো আমরা কার্নোট সাইকেলেই করছি, আর এই সূত্রটা আসলো নতুন। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, দেখো যদি অঙ্কে নাই, আমি যদি Q1 বের করতে বলি তোমাদের, এই Q1 বের করতে বলতেছি, তাহলে Q1 এর সূত্র হবে এরকম, দেখো Q1 মানে হিট, হিট ইজ ইকুয়াল টু হবে এম সিবি, এম সিবি T3 মাইনাস T2 হবে। বুঝছো এটা কেমনে হইলো? Q1 ইজ ইকুয়াল টু এম সিবি T3 মাইনাস T2 হবে। কেন সিবি হলো কেন? কারণ 2 থেকে 3 হয়েছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এই যে Q1 ইজ ইকুয়াল টু এম সিবি T3 মাইনাস, না সিপি হবে, দেখো তো সিবি হবে এম সিবি T3 মাইনাস T2। আর Q2 ইজ ইকুয়াল টু কত হবে বলো দেখি? Q2 ইজ ইকুয়াল টু যদি বের করতে বলি তাহলে এটা হবে এম, এইটাও সিবি হবে, এই যে 4 থেকে 1, এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এম সিবি, আর টেম্পারেচার হবে কত? T1 মাইনাস T4, T4 মাইনাস T1, 4 বেশি, এই দেখো 4 বেশি, তাহলে হবে T4 মাইনাস T1, T4 মাইনাস T1। তা আমার মনে হয় না আর কোনো ঝামেলা হওয়ার কথা, আমরা ডাইরেক্ট এখন অঙ্কে চলে যেতে পারি। ঠিক আছে, তা থিওরি এই পর্যন্ত শেষ, আমরা এখন অঙ্কে যাব, 3টা অঙ্ক করবো, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের প্রথম অঙ্কটা হয়েছে এটা, অঙ্কটা একটু পড়ো। আচ্ছা, অঙ্কের সাথে আমি এই ডায়াগ্রামটা এঁকে রাখছি, কারণ এই ডায়াগ্রাম আমাদের অঙ্ক করতে গেলে লাগতে পারে। তো প্রতি অঙ্কে আমি এটা ডায়াগ্রামটা আঁকা আছে, ডায়াগ্রাম অঙ্কে দেওয়া থাকবে না, তুমি রাইকে নিবে আর কি। আচ্ছা, অঙ্কটা পড়ো। একটি অটো সাইকেলের উপর ভিত্তি করে একটি ইঞ্জিন, অটো সাইকেলের উপর ভিত্তি করে একটি ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত হবে যদি সিলিন্ডারের ভর 50 মিলিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য 75 মিলিমিটার এবং ক্লিয়ারেন্স ভলিউম 21.3 সেন্টিমিটার কিউব হয়। 21.3 সেন্টিমিটার কিউব হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমি লিখি। আমাদের দেওয়া আছে তোমার ডি দেওয়া আছে, ডাটা গিভেনে, ডাটা গিভেনে দেওয়া আছে ডি, ডি দেওয়া আছে তোমার 50 মিলিমিটার। 50 মিলিমিটারকে আমি মিলিমিটারে রাখবো না, যেহেতু আমাদের আয়তন একটা দেওয়া আছে সেন্টিমিটারে, তাই না? এটার আমরা কি করব, 50 মিলিমিটারে আমরা সেন্টিমিটার করে নেব। সেন্টিমিটার করে নিলে কত দিয়ে ভাগ দিতে হবে? মিলিমিটার আছে, 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 50 মিলিমিটার, ডি ইজ ইকুয়াল টু 50 মিলিমিটার সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, ডি দিয়ে আমরা আসলে এরিয়া বাই করে ফেলবো, এরিয়াটা আমরা একেবারে সূত্রের মধ্যে বসাই দিই। আর এল দেওয়া আছে তোমার, দেখো এল দেওয়া আছে, এল কত দেওয়া আছে দেখো, স্ট্রোক লেন্থ দেখো, স্ট্রোক দৈর্ঘ্য 75 মিলিমিটার, তার মানে 75 মিলিমিটার সমান সমান হচ্ছে 7.5 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার কেন করলাম? আমাদের এই আয়তন দেওয়া আছে, দেখো এই যে আয়তনটা, এই আয়তনটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, তাই না? এটা ক্লিয়ারেন্স আয়তন। আর ভিসি দেওয়া আছে আমাদের, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু ভি টু, ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এই যে ভি টু আর ভিসি একই না, এই যে এটা হচ্ছে ভিসি, এই যে এটা, এই যে এটা হচ্ছে ভিসি, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার কি ভিসি বা ভি টু। ভিসি বা ভি টু ইজ ইকুয়াল টু কত, 21.3 সেন্টিমিটার কিউব, তাই না? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এই ভিএসটা বের করো দেখি একটু। ভিএস কোনটুকু আমি দেখাচ্ছি, এই দেখো এইটুকু হচ্ছে ভিএস, এই যে এইটুকু, এই লাল দাগটুকু হচ্ছে ভিএস। এই ভিএসটা বের করতে পারবে? ভিএসটা হয়েছে এরিয়া ইন্টু এল, তার মানে ভিএস ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি ভিএস ইজ ইকুয়াল টু এ ইন্টু এল। এর মান কত, পাই ডি স্কোয়ার বা 4 ইন্টু এল। তো বসাই দাও, পাই ইন্টু ডি এর মান কত বলো দেখি, ডি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার বা 4 ইন্টু এল এর মান 7.5। এখান থেকে একটা আয়তন আসবে, এই আয়তন হচ্ছে 147.26 সেন্টিমিটার কিউব, 26 সেন্টিমিটার কিউব। ওকে। আচ্ছা, আমাদের অঙ্ক করার জন্য লাগবে কম্প্রেশন রেশিও আরসি, আরসি ইজ ইকুয়াল টু হবে V1 ভাগ V2। আচ্ছা, V1 এর বদলে আমরা লিখতে পারি V2 প্লাস VS ভাগ V2, অথবা এটা লিখতে পারি এরকম, দেখো V2 এর বদলে লিখতে পারি VC প্লাস VS ভাগ VC।
এখানে মান বসাই দাও, দেখি কত আসে। ভিসির মান কত আসে, ভিসি মান দেওয়া আছে দেখো, ভিসি ইজিক্যাল টু ভি2 ইজিক্যাল 21.3, 21.3 প্লাস ভিএস এর মানে বের করলাম একটু আগে 147 এটা আসলে সোজা অঙ্ক তো, মানে করানোর দরকার ছিল না, তারপরে করাই দিলাম যেহেতু প্রথম বেসিকটা দিছি। ইটু 26 আর ভি2 কত, এই যে ভিসি, ভিসি ইজিক্যাল টু 21.3, 21.3 এখান থেকে তাহলে একটা আরসি চলে আসবে। আরসির মান আসবে তোমার 7.91, 7.91। এখন আমরা কি করব, তোমার কি বের করব, দক্ষতা বের করবো। দক্ষতা ইজিক্যাল হবে, দক্ষতা ইজিক্যাল হবে 1 মাইনাস 1 ভাগ আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা সমান সমান সূত্র বসাই দিলে 1 মাইনাস 1 ভাগ আরসির মান কত 7.91, 7.91 উপরে গামা মানে 1.4 মাইনাস 1। এখান থেকে একটা মান আসবে, এই মানটা হচ্ছে তোমার 0.5627। তো সুতরাং দক্ষতা কত হবে, সুতরাং এটা ইজিক্যাল টু হবে তোমার 56.27%। এটাই আনসার। সোজা একটা অঙ্ক, এটা তো কঠিন কিছু না। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্ক হচ্ছে আমার এইটা। আচ্ছা, অঙ্কটা একটু পড়ো। একটি অটোসাইকেলে বাতাসকে একবার চাপ এবং 290 কেলভিন তাপমাত্রা থেকে স্থির এন্ট্রপিতে সংকোচন করে 15 বার চাপে দেওয়া হল, 15 চাপে নেওয়া হলো হবে, এটা দেওয়া হলো না, এটা হবে নেওয়া হলো, এটা হচ্ছে নেওয়া হলো। আবার পরে দেখি একটু, একটি অটোসাইকেলে বাতাসকে একবার চাপ এবং 290 কেলভিন তাপমাত্রা থেকে স্থির এন্ট্রপিতে, স্থির এন্ট্রপি মানে কোন প্রক্রিয়া, অ্যাডিবেটিক প্রক্রিয়া, স্থির এন্ট্রপিকে সংকোচন করে 15 বার চাপে নেওয়া হলো। আসলে এখানে কোন কোন পয়েন্টের ডাটা বলছে, 1 থেকে 2 এর কথা বলছে। দেখো সংকোচন করছে, সংকোচন কোনটা, এই ডায়াগ্রামে সংকোচন তো একটাই রেখা আছে, এটা 1 থেকে 2, তাহলে এটার কথাই বলছে, তাই না? তাহলে আমি ডাটা গিভেন যদি লিখি, যদি, তাহলে এইটা আসলে একটু বড় অঙ্কের ক্ষেত্রে আমিও ভয় লাগে যে অঙ্কটা কোথা থেকে শুরু করব, কি করব। তখন আমি করি কি, ডিটেলস করা শুরু করি, মানে বড় অঙ্কের যেহেতু মানে একটু প্যাচ দেখলেই আমি ডিটেলস করা শুরু করি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু ডিটেলস করি, মানে আমি অঙ্ক পড়া একটু মানে বুঝতে পারি না আসলে কোন সূত্র দিয়ে করবো। দেখো এখানে তুমি পড়ে দেখো, তোমারও একটু হেভি লাগবে। একটু অটো সাইকেলে বাতাসকে একবার 290 ক্যালভিন, এটা কোথাকার টেম্পারেচার, কোথাকার চাপ বুঝতেছি না। তাপমাত্রাটাকে স্থির এন্ট্রপিতে সংকোচন করে 15 বার চাপে নেওয়া হলো। এরপর স্থির আয়তন রেখে তাপ প্রয়োগে 40 বার চাপে নেওয়া হলো, মানে পুরো হিবিজিবি লেগে যায়। এয়ার স্ট্যান্ডার্ড দক্ষতা কর্ম, দক্ষতা কত দেওয়া আছে, সিবি ইজিক্যাল টু এত, আর ইজিক্যাল টু এত। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি ওই যে ওই অনুসারে আমরা কার্নোট সাইকেলে যেভাবে করছি স্টেট অনুসারে আমরা ডাটাগুলো লিখবো, ঘর বানিয়ে ফেলবো আর কি। দেখো আমি লিখতেছি, এটা গেলে স্টেট 1, স্টেট 1 থেকে কোথায় যাবে, স্টেট 2-তে যাবে, স্টেট 2 থেকে যাবে স্টেট 3-তে, স্টেট 3 থেকে যাবে কোথায়, স্টেট 4-এ। তাহলে অঙ্কটা দেখবো সহজ হয়ে যাবে। মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 1 থেকে কোথায় যাবে, 2-এ যাবে, এই যে 2-এ যাবে, 2 থেকে যাবে তোমার 3-এ, আর 3 থেকে যাবে কোথায়, 4-এ। এই যেখানে যা যা সমিতি বসে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1-এ। তার মানে এখান থেকে প্রথমে সে এইদিকে যাবে, তারপর এখান থেকে এইদিকে যাবে, তারপর এখান থেকে এইদিকে যাবে। তুমি কিন্তু এরকম করবা না, কারণ পরীক্ষার হলে কিন্তু এরকম ডায়াগ্রাম আঁকার সময় নাই। অভ্যাস হয়ে গেলে দেখবো তুমি সহজেই পারতেছো। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। ঠিক আছে, এই যে এখান থেকে যে যাবে, এটা প্রসেসের নাম হচ্ছে পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, মানে 1 থেকে 2-এ যে যাবে, এই যে 1 থেকে 2-এ গেছে না, এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। অ্যাডিবেটিক প্রসেসের সংখ্যা হচ্ছে পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা কিন্তু কম্প্রেশন,
এটা হচ্ছে কমপ্লিশন। আবার 2 থেকে যে 3 এ যাবে, 2 থেকে 3 এ যাবে, এটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট বি ইজ ইকুয়াল টু সি। আবার 3 থেকে যে 4 এ যাবে, এটাও কিন্তু পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে অ্যাডিবেটিক এক্সপানশন। আবার 4 থেকে যখন 1 এ যাবে তখন আবার ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন ডাটাগুলো একটু বসানোর চেষ্টা করে দেখো পারো নাকি। একটি অটো সাইকেলে বাতাসকে একবার চাপ 290 কেলভিন তাপমাত্রা থেকে স্থির এন্ট্রপিতে সংকোচন করছে। মানে যা ছিল এটার স্থির এন্ট্রপিতে, স্থির এন্ট্রপি মানে হচ্ছে কনস্ট্যান্ট এন্ট্রপি, কনস্ট্যান্ট এন্ট্রপি মানে অ্যাডিবেটিক। অ্যাডিবেটিক তো দুইটা, এখানে একটা অ্যাডিবেটিক, এখানে একটা অ্যাডিবেটিক। কোনটার কথা বলছে? সংকোচনের কথা বলছে, তার মানে 1 থেকে 2 এর কথা বলছে। তার মানে 1 এর ডাটা দেওয়া আছে, 1 থেকে কোথায় যাবে? 2 এ যাবে। 1 এ কি কি দেওয়া আছে লিখে ফেলি, দেখো P1 দেওয়া আছে, P1 দেওয়া আছে 1 বার। টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে, T1 ইজ ইকুয়াল টু 290 কেলভিন, 290 কেলভিন থেকে স্থির এন্ট্রপি সংকোচন করে 15 বারে নেওয়া হয়েছে, কারণ P2 ইজ ইকুয়াল টু 15 বার, P2 ইজ ইকুয়াল টু 15 বার নেওয়া হলো। এরপর কি করছি? স্থির আয়তন, তারপর তো স্থির আয়তনই, এই যে 1 থেকে 2 আসছি, 2 থেকে আবার স্থির আয়তন না, 2 থেকে 3 এ যাবে স্থির আয়তন। এরপর স্থির আয়তন রেখে তাপ প্রয়োগ করছে, তার মানে এখানে একটা হিট প্রয়োগ করছে, এই যে হিট Q1, এটা এখানে একটা হিট প্রয়োগ করছে, এই যে এখান থেকে Q1 ঢুকছে না, তাপ প্রয়োগ করে চাপ কত নেওয়া হয়েছে? 40 বারে নেওয়া হয়েছে। তার মানে এখানকার চাপ হয়ে গেছে P3 ইজ ইকুয়াল টু 40 বার নেওয়া হলো। এয়ার স্ট্যান্ডার্ড দক্ষতা কত দেওয়া আছে? সিবি এগুলো দেওয়া আছে, এগুলো পরে ইউজ করি, মানে এই ডাটাগুলোই তোমার এখন দেওয়া আছে। এখন দেখো আমি যে ঘরে ঘরে যে বসাই দিছি, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কোথাকার কোন ডাটা দেওয়া আছে, তাই না? কোথায় কোন ডাটা দেওয়া আছে। আমাদের কি বের করতে হচ্ছে? দক্ষতা। আচ্ছা, প্রথমে আমরা দক্ষতা বের করার চেষ্টা করি। যে দক্ষতা বের করার সূত্র হচ্ছে এইটা, দক্ষতা বের করার সূত্র হচ্ছে তোমার এইটা, আমি লিখি দেখো। দক্ষতা বের করার সূত্র হয়েছে তোমার, আমি দক্ষতা বের করার সূত্র প্রয়োগ করার চেষ্টা করতেছি, দেখো এই যে এইটা দক্ষতা বের করার সূত্র হয়েছে এইটা, এইটা ইজ ইকুয়াল টু, আরও কিন্তু সূত্র আছে যে T1 T2 ওগুলোতে করা যাবে না, এটা টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম বা টি ম্যাক্সিমাম, অথবা Q1 মাইনাস Q2 বা Q1, ওইটা তো করা যাবে না, এটা দিয়েই করতে হবে। আমি যেটা লিখতেছি, দক্ষতা বের করার সূত্র হয়েছে 1 মাইনাস 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামার মান কিন্তু আছে, এই যে সিপি আছে না, এই যে সিবি আর এগুলো তো আছে, এখান থেকে গামার মান বের করতে হবে। গামার মান মুখস্থ ধরা যাইতো, কিন্তু আমি বলছিলাম কি মনে আছে, যদি কোন অঙ্কে যদি দেওয়া থাকে তোমার, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, এখন আমরা এই অঙ্কের সমস্যাটা নিয়ে এটা আসলে আলোচনা করব, যে ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে সাধারণত প্রশ্নে ভুল থাকে মাঝে মাঝে, ইচ্ছাকৃতভাবে ডাটা বেশি দেওয়া থাকে, ইচ্ছাকৃতভাবে ডাটা কম দেওয়া থাকে, মানে না ডাটা কম দেওয়া থাকে না, ইচ্ছাকৃতভাবে ডাটা বেশি দেওয়া থাকে। যেমন গত ক্লাসে আমরা কাউন্টার সাইকেল অঙ্ক যখন করছি, তখন দেখবা যে ডাটা অনেক বেশি দেওয়া থাকছে, ওটা কাজে লাগে নাই। তো এখানে দেখো আমাদের সিবি এবং আর এর মান দেওয়া আছে, এই সিবির মান তোমার 0.717 ঠিকই আছে, এটা এরকমই হয়, কিন্তু আর এর মানটা দেখো, এটা 8.314 দিছে। 8.314 আসলে আর এর মান না, আর ইউ এর মান, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান। এখানে দেখো আর এর মান 8.314 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, এটা কিন্তু আর এর মান না, আর এর মান হয়েছে 0.287 অথবা 0.288 বাতাসের জন্য, ঠিক আছে, বাতাসের জন্য, ঠিক আছে। এখানে যেহেতু বাতাসের কথা বলছে, বাতাসের আর কিন্তু এটা না, এই দেখো বাতাসকে করা হয়েছে, তাহলে বাতাসের আর কিন্তু এটা না, এটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঘটনা হয়েছে যদি এই প্রশ্নে ভুল দেওয়া থাকে, সবসময় আমরা খেয়াল করি কি, যে দুইটা প্রশ্ন দেওয়া থাকে, বাংলা এবং ইংরেজি, ইংরেজির পাশাপাশি বাংলাও দেওয়া থাকে। বাংলাতে যদি ভুল দেওয়া থাকে, তাহলে আমরা ইংরেজিতে দেখি ইংরেজিতে কি দেওয়া আছে, মানে ডুয়েটে ভর্তি পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা থাকবে বাংলার পাশাপাশি ইংরেজিতেও থাকে। বাংলা প্রশ্নে যদি কোনো ডাটা মিসিং মনে হয়, তাহলে আমরা সাজেশন করি ছাত্রদের যে তোমরা ইংরেজির প্রশ্নটা একটু দেখো, ওখানে কি ডাটা দেওয়া আছে। এই প্রশ্নটাতে
বাংলা অংশেও 8.314 দেওয়া আছে, ইংরেজি অংশে 8.314 দেওয়া আছে, তার মানে এটা অস্বাভাবিক একটা ডাটা। এখন স্যাররা কি কারণে এই ডাটাটা ভুল ডাটা দিচ্ছে আমার মাথায় আসে না, যার কারণে এই ডাটাটা বাদ দিয়ে আমরা বইয়ের মধ্যে অঙ্ক করা আছে, দেখো ওই যে আমাদের যে বই আছে দেখবো এই ডাটাটা বাদ দিয়ে, কারণ এই ডাটা ধরলে এটা তো অস্বাভাবিক একটা ডাটা, হয়তো স্যাররা বলে দিছে, কিন্তু এই ডাটাটা এরকম না দিয়ে এরকম থাকার কথা ছিল, 0.287 থাকার কথা ছিল। কিন্তু যদি এরকম হয় স্যাররা ইচ্ছাকৃতভাবে ভুল দিছে ছাত্রদের টেস্ট করার জন্য, ছাত্র এটা কি কি করে, তাহলে আমাদের কিন্তু বইয়ে যে অঙ্কটা করা আছে ওই অঙ্কটা কিন্তু হয় নাই। আমাদের পৃষ্ঠা নাম্বার 427 4 নম্বর অঙ্কটা, এটা কিন্তু হয় নাই আমাদের, আমাদের অঙ্কটা নতুন করে করতে হবে। তাহলে আমরা অঙ্কটা নতুন করে করব, ঠিক আছে। তো অঙ্ক করার জন্য যে সূত্রটা লাগবে, সূত্রটা হয়েছে ইটা ইজিক্যাল টু 1 - 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমাদের কি কি লাগবে, RC লাগবে আর গামা লাগবে। গামার মান আমরা ধরতে পারবো না, কেন ধরতে পারবো না, কারণ গামার মান কেন ধরতে পারবো না বলো, গামার মান ধরা যাবে না কারণ হইলো আমাদের এই অঙ্কে সিবি এবং আর এর মান দেওয়া আছে, বুঝতে পারছি, আমাদের অঙ্কে সিবি এবং আর এর মান দেওয়া আছে। কোন অঙ্কে যদি সিবি এবং আর এর মান দেওয়া থাকে, ঠিক আছে, সিবি এবং আর এর মান দেওয়া থাকে, মানে আমাদের ডাটা হয়েছে কয়টা, সিপি সিবি গামা এবং আর, তাই না, সিপি সিবি আর আর গামা। আমি আগের ক্লাসগুলোতে এটা বলে আসছি যে চারটার মধ্যে যে দুইটা জিনিসের মান দেওয়া থাকে বাকি দুটো বের করা যাবে, চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকে বাকি দুইটা বের করা যাবে। তার মানে আমাদের এখানে স্পষ্টত দুইটা জিনিস দেওয়া আছে, আমাদের স্পষ্ট কি দেওয়া আছে, সিবি দেওয়া আছে, দেখো সিবি দেওয়া আছে, সরি এটা সিবি দেওয়া আছে তোমার 0.717, এটা হচ্ছে কিলোজুল পার কেজি কেলভিন, কিলোজুল পার কেজি কেলভিন। আর আর এর মান দেওয়া আছে, যদি ভুল দেওয়া আছে এটা কিন্তু স্যাররা টেস্ট করতে দিতে পারে, 8.314 কিলোজুল পার কেজি কেলভিন। এই দুইটা ডাটা থেকে তোমরা গামা বের করা যাবে, সুতরাং এখানে গামার মান 1.4 ধরা যাবে না। আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করবো, এই সূত্রের মধ্যে গামা লাগবে আর আরসি লাগবে, গামা বের করবো আগে, আরসি পরে বের করতেছি, তাই না। তাহলে এখানে আমাদের এই গামার মানটা আন্দাজে 1.4 ধরলে হবে না, এখান থেকে গামার মানটা বের করতে হবে। তাহলে গামার মানটা বের করতেছি এখন। গামার মান বের করার নিয়ম হচ্ছে এই যে সিপি ভাগ সিবি ইজ ইকাল টু গামা, সুতরাং আমরা লিখতে পারি কি, সিপি ইজ ইকাল টু সিবি গামা, লেখা যায় না, আচ্ছা আবার লেখা যায় সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর, আচ্ছা বা লেখা যায় সিপির বদলে সিবি গামা লিখলাম, সিবি গামা মাইনাস সিবি ইজ ইকাল টু কত আর। আচ্ছা বা এখান থেকে যদি আমি সিবি কমন নেই, সিবি কমন নেই, যে সিবি কমন নিলাম, সিবি কমন নিলে এটা হচ্ছে গামা মাইনাস 1 ইন্টু আর, সিবি কমন নিলে গামা মাইনাস 1, তাহলে এখানে সুতরাং গামা মাইনাস 1 ইজ ইকাল টু কত হবে, গামা মাইনাস 1 ইজ ইকাল টু হবে তোমার আর ভাগ সিবি। তাহলে আমরা এই আর ভাগ সিবি করার পর গামা মাইনাস 1 চলে আসবে, দেখো আর এর মান কত, পয়েন্ট না 8.314, আর সিবির মান কত 0.717, এটা যদি ক্যালকুলেশন করো এখান থেকে একটা মান আসবে, ওই মানটা হচ্ছে তোমার 11.595, 11.595। আচ্ছা সুতরাং গামা বের করা যাবে না, সুতরাং এখান থেকে গামা বের করা যাবে, কিন্তু আমরা গামা বের করবো কেন, আমাদের তো গামা মাইনাস 1 লাগবেই, এই যে দেখো গামা মাইনাস 1 লাগবে না, আমাদের অঙ্কে কিন্তু গামা লাগবে না, কি লাগবে গামা মাইনাস 1, তাহলে ইচ্ছা করলে তুমি গামা বের করতে পারো অথবা এটা দিয়ে করতে, গামা মাইনাস 1 দিয়ে করতে পারো, তাহলে আমাদের গামা মাইনাস 1 হয়ে গেল 11.595, বুঝতে, তাহলে আমি লিখে রাখি, এটা একটু অন্য কালিতে লিখে রাখি, গামা মাইনাস 1 ইজ ইকাল টু, আমি বের করছি এটা, গামা মাইনাস 1 ইজ ইকাল টু 11.595। এখন আমাদের টার্গেট হচ্ছে 8 বের করা, তাই না, এখন আমাদের টার্গেট হচ্ছে 8 বের করা, এগুলো ডিলিট করে দিই, আমাদের টার্গেট হচ্ছে 8 বের করা। তারপর আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করবো, এই যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, কিন্তু তার আগে 8 বের করে নেই, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, তার আগে তুমি 8টা বের করে নাও। আচ্ছা একটু দেখো এখানে
আমরা যদি আমাদের ওই যে পিবি ডায়াগ্রাম যেটা ছিল ওইটা নিয়ে আসি একটু কষ্ট করে। এটা ছিল পিবি ডায়াগ্রাম আমাদের। আরসি মানে হচ্ছে V1 ভাগ V2, তাই না? এই যে আরসি মানে কি V1 ভাগ V2, এই যে V1 ভাগ V2। এখানে আমি 1 এবং 2 তে যে ডাটা দেওয়া আছে, 1 এবং 2 তে যে ডাটা দেওয়া আছে, এখান থেকে আমি একটা সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে তোমার এইটা, দেখো এটা লেখা যায় না, দেখো তো, P1 V1 গামা ইজিক্যাল টু P2 V2 গামা লেখা যায়। এখান থেকে আমি পরের লাইন লিখতে পারি এরকম, দেখো পরের লাইন লিখলাম V1 ভাগ V2 ইজিক্যাল টু P2 ভাগ P1 উপরে গামা। এই যে V1 ভাগ V2 ইজিক্যাল টু P2 ভাগ P1 গামা। তাহলে এই V1 ভাগ V2 তো আমরা আসছি, তাই না? সেই আরসি ইজিক্যাল টু হবে P2 ভাগ P1। P2 মান হচ্ছে 15, দেখো তো, আর নিচে P1 এর মান হচ্ছে 1। আর গামার মান আমরা বের করি না, গামা মাইনাস 1 বের করছি। তাহলে গামার মান কত হবে? গামার মান হবে 12.595, 12.595। এখান থেকে আরসি চলে আসছে, দেখো আরসি চলে আসে এখান থেকে। আরসি মান কত আসে? আরসি মান আসবে দেখবা 1.2398, 1.2398। এখন যদি আমি সূত্র বসাই দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? এই যে এখানে যদি সূত্র বসাই দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না? বসাই দাও। সমান সমান 1 মাইনাস 1 ভাগ আরসি, আরসি মান হচ্ছে 1.2398। আর গামা মাইনাস 1 মান হচ্ছে, এই যে গামা মাইনাস 1 এর ডাইরেক্ট মান আছে, দেখো 11.595, 11.595। এখান থেকে একটা মান আসবে, ওই মানটা হয়েছে তোমার 0.9172। সুতরাং দক্ষতা ইজিক্যাল টু হবে তোমার, দক্ষতা ইজিক্যাল টু হবে তোমার 91.72%। এই মানটাও কিন্তু অস্বাভাবিক। 91% দক্ষতা কোনো ইঞ্জিনিয়ারে নাই। 60%-এর উপরে, 55%-এর উপরে কোনো দক্ষতা নাই। তাহলে আমাদের যে এটা দক্ষতা আসলো, এটা আসলে অস্বাভাবিক মান আসছে, মানে এটা বাস্তবতার মধ্যে পড়ে না। কেন এটা অস্বাভাবিক আসলো? কারণ আর এর মানটা অস্বাভাবিক দেওয়া আছে, দেখো এই জায়গায় আর এর মান দেওয়া ছিল 0.287 দেওয়ার কথা, সেখানে 8.314 দিছে। এটাই অ্যান্সার। আমাদের তো অঙ্ক করতেছি আমরা বাস্তবের সাথে, আমাদের যে ডাটা দেওয়া আছে ওই ডাটা দিয়ে আমরা যে অঙ্ক করছি এটা আমাদের, তাই না? তা আমাদের এই টেনশন কিছুই নাই যে আমরা অঙ্ক হইলো না। আমরা আমাদের বাস্তবের সাথে হইলো না এটা আমাদের টেনশনের কিছু নেই। আমাদের কথা হচ্ছে আমরা আমাদের মতো করে অঙ্ক করছি, ডাটা যেরকম ছিল ওইরকম আমরা অঙ্ক করে দিছি। এখন আর একটা অঙ্ক করবো, এই অঙ্কটাই শেষ অঙ্ক আজকের ক্লাসের জন্য। আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার জন্য আমাদের পিভি ডায়াগ্রাম লাগবে। অঙ্কটা একটু দ্রুত পড়ো। একটি অটো সাইকেলের আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরু এবং শেষের তাপমাত্রা 516 ডিগ্রি কেলভিন এবং 596। কোনটার কথা বলছে? আইসেন্ট্রপিক মানে অ্যাডিবেটিক। আইসেন্ট্রপিক শুরু হয়েছে কোথায়? কম্প্রেশন, এই যেখানে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায়? 2-এ। তো শুরুর একটা টেম্পারেচার দেওয়া আছে, শেষের একটা টেম্পারেচার দেওয়া আছে। তাহলে ইজিলি ব্যাপার। তাহলে T1 দেওয়া আছে তোমার, ডাটা কিভাবে লিখছি, T1 ইজিক্যাল টু তোমার 316 কেলভিন, আর T2 ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 596 কেলভিন। আচ্ছা, আর গামার মানও দেওয়া আছে, গামার মান দেওয়া আছে 1.4। এখন বলছে ইয়ার স্ট্যান্ডার্ড দক্ষতা এবং সংকোচন অনুপাত কত? আরসি কত বের করতে বলছে। আরসি ইজিক্যাল টু 1। এই 1 থেকে 2-এ আরসি কম্প্রেশন রেশিও বের করতে বলছে। কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 ভাগ V2, এইটা বের করতে বলছে। আরসি V1 ভাগ V2 বের করতে বলছে না? তাহলে 1 থেকে 2 এর জন্য এই সূত্রটা লিখলে অঙ্ক হয়ে যাবে, সোজা সূত্র। এই যে V1 ভাগ V2 বের করবো আমরা, V1 ভাগ V2 বের করবো। তাহলে আমরা লিখবো, সূত্র লিখবো এরকম, T2 ভাগ T1 ইজিক্যাল টু V1 ভাগ V2 উপরে গামা মাইনাস 1। T2 ভাগ T1 লিখলাম কেন? T1 ভাগ T2 না লেখা, কারণ এখানে T2 ভাগ T1 লিখছি, এর জন্য এখানে V1 ভাগ V2 লিখতে পারছি। কিন্তু যদি আমি T1 ভাগ T2 লিখতাম তাহলে এখানে হয়তো V2 ভাগ V1, কিন্তু V2 ভাগ V1 তো আমার দরকার না, আমার হচ্ছে V1 ভাগ V2। তাহলে সূত্রটা আমি ওইভাবে সাজাই লিখছি। এখানে দেখো মান বসায় দাও, এই T1 ভাগ T2 ভাগ T1 এর মান হচ্ছে, T2 এর মান হচ্ছে 596, আর T1 এর মান হচ্ছে 316 ইজিক্যাল টু
এইটা হচ্ছে তোমার সেই আরসি কম্প্রেশন রেশিও ভি1 ভাগ ভি2 উপরে 1.4 মাইনাস 1 এখান থেকে দেখা, সুতরাং আরসির একটা মান চলে আসবে, আরসির মান চলে আসবে, আরসির মান আসবে তোমার 4.88 4.88। এখন দক্ষতা কিভাবে বের করবা? দক্ষতা বের করতে বলছে দক্ষতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন মান বসাই দাও, মান বসাই দিলে একটা আসবে, এটা আসবে 0.4695। সুতরাং দক্ষতা ইজ ইকুয়াল টু আমরা লিখবো দক্ষতা ইজ ইকুয়াল টু 46.95, এটি আনসার, এত পার্সেন্ট, এটি আনসার। আজকের ক্লাস একটু বড় হয়ে গেল হয়তো, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে অটো সাইকেলের আরো 3টা অঙ্ক করব, একটু বড় বড় অঙ্ক 3টা অঙ্ক করব, তাহলে আমাদের অঙ্ক এই চ্যাপ্টার অটো সাইকেল শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।